হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের সায়েন্স একাডেমিক চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমি তোমাদের দেব। অর্থাৎ সেই পরমাণুর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, নিউক্লিয়াস, নিউক্লিয়ন এই সমস্ত বিষয়ে বিশদ বিবরণ জানাবো। এছাড়াও সেই পরমাণুর কয়টি উপকক্ষক থাকতে পারে, কোন উপকক্ষে কয়টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে জানিয়ে দিতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো এবার শুরু করি মূল আলোচনা। পরমাণুর গঠনের প্রথমেই আমি বলবো যে পরমাণু দুটি অংশে বিভক্ত, একটা নিউক্লিয়াস এবং একটা ইলেকট্রন মহল। তাহলে পরমাণু কয়টি অংশে বললাম? দুটি অংশে বিভক্ত, একটা নিউক্লিয়াস, এবং একটা ইলেকট্রন মহল। সুতরাং পরমাণু দুটি অংশে বিভক্ত, একটা নিউক্লিয়াস এবং একটা ইলেকট্রন মহল। এইবার আমরা জানবো নিউক্লিয়াস। প্রথমে আসবো আমরা নিউক্লিয়াসে। তো নিউক্লিয়াস কোনটিকে বলা হয়? নিউক্লিয়াস বলা হয় এই যে কেন্দ্রে যেটি রয়েছে ক্ষুদ্র অংশ, পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্র গোলাকার অংশটি রয়েছে সেটিকে বলা হয় নিউক্লিয়াস। অর্থাৎ এই যে ক্ষুদ্র গোলাকার অংশটি রয়েছে, এই ক্ষুদ্র গোলাকার অংশটিকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে যে সমস্ত কণাগুলি থাকে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন। কি বললাম? নিউক্লিয়ন। এই নিউক্লিয়াসে যে সমস্ত কণাগুলি থাকে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন। এবার জানবো যে এই নিউক্লিয়াসে কি কি কণা থাকে। এই নিউক্লিয়াসে মূলত দুটি কণা থাকে, একটা প্রোটন এবং একটা নিউট্রন। এই প্রোটনগুলি হয় ধনাত্মক আধানগ্রস্ত এবং নিউট্রনগুলি কোন নিস্তড়িত, অর্থাৎ কোনো আধানগ্রস্ত হয় না, না ধনাত্মক না ঋণাত্মক, এগুলি হয় সম্পূর্ণ নিস্তড়িত। দেখো এটা হচ্ছে প্লাস, যেগুলি হয় প্রোটন, এবং এটা আমি চিহ্নিত করলাম নিউট্রন, অর্থাৎ এটি কোনো আধানগ্রস্ত হয় না। তো এই দেখো যেটা ডিপ ব্লু করলাম সেটা হচ্ছে নিউট্রন, যেটি কোনো আধানগ্রস্ত নয় অর্থাৎ নিস্তড়িত, এবং যে প্লাস রয়েছে সেটা হচ্ছে প্রোটন। তো প্রোটন এবং নিউট্রন দুটি কণা মিলে গঠন করছে নিউক্লিয়াস। ক্লিয়ার? এরপর যে বিষয়টি আসবো সেটি হলো ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল কোনটিকে বলছে না? এই নিউক্লিয়াসটার থেকে বাদ দিয়ে, অর্থাৎ নিউক্লিয়াসটিকে বাদ দিয়ে যে অংশটি, পরমাণুর যে অংশটি ইলেকট্রন রয়েছে বা ইলেকট্রনগুলি ঘুরছে চারিদিকে, সেই অংশটিকে বলা হয় ইলেকট্রন মহল। অর্থাৎ এইখান থেকে পুরো যতটা যাবে একটা পরমাণু, সেই অংশটিকে বলা হবে ইলেকট্রন মহল। এবং এই ইলেকট্রন মহলে কি করে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষ, অর্থাৎ বৃত্তা বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি এই নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। ঠিক যেমন আমাদের সূর্যকে যেমন কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি যেমন বিভিন্ন কক্ষপথে আবর্তন করে চলেছে, ঠিক একইভাবে এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি অর্থাৎ ঘূর্ণন হয়, অর্থাৎ ঘোরে। তো এবার জানি রাখি, এই যে এখানে প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা যতই হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা যত হবে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন সংখ্যা থাকবে। মানে ব্যাপারটা ঠিক এরকম, যদি নিউক্লিয়াসের মধ্যে 5টি প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াসের বাইরে ঠিক 5টাই ইলেকট্রন থাকবে। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কোনো পরমাণুতেই বা সব পরমাণুতে একই হয়। এইবার জানি রাখি, ইলেকট্রন হলো ঋণাত্মক আধানগ্রস্ত, অর্থাৎ প্রোটন হলো ধনাত্মক, এবং ইলেকট্রন যেগুলি বলছি ইলেকট্রন সেগুলি হয় মাইনাস বা ঋণাত্মক আধানগ্রস্ত। ইলেকট্রনগুলি হয় ঋণাত্মক আধানগ্রস্ত এবং প্রোটনগুলি হয় ধনাত্মক আধানগ্রস্ত। এই প্রোটন এবং ইলেকট্রন চার্জের মান এক, অর্থাৎ আধানের মান এক, কিন্তু বিপরীত ধর্মী, অর্থাৎ এই ধনাত্মক এবং এটা ঋণাত্মক, কিন্তু এদের দুজনাকার আধানের মান সমান। এইবার দূরত্ব অনুসারে
এই যে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন কক্ষপথের বিভিন্ন নাম হয়। যেমন নিউক্লিয়াসের সবচেয়ে প্রথমে যে কক্ষপথটি রয়েছে, নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যে কক্ষপথটি রয়েছে সেই কক্ষপথটির নাম হচ্ছে কে উপকক্ষ। এই কে উপকক্ষ, এর পরবর্তী যে উপকক্ষটি রয়েছে সেটিকে বলা হয়, এই যে উপকক্ষটি রয়েছে দ্বিতীয়, সেটিকে বলা হয় এল উপকক্ষ। এরপর তৃতীয় যে উপকক্ষটি রয়েছে, এই যে তৃতীয় উপকক্ষটি রয়েছে এটাকে বলা হয় এম উপকক্ষ, এটাকে বলা হয় এম উপকক্ষ। এরপর যাব চতুর্থ যে উপকক্ষটি রয়েছে, এই যে চতুর্থ 4 নম্বর দেখতে পাচ্ছ, তো এই 4 নম্বর যে উপকক্ষটি রয়েছে সেটাকে বলা হয় এন উপকক্ষ। এবং তার পরবর্তী কে এল এম এন ও পি, এরকম ভাবে এম এন ও, তার পরবর্তী কক্ষপথটি পি, তার পরবর্তী কক্ষপথটি কিউ, এরকম ভাবে হয়ে যাবে নামকরণ। তো বিভিন্ন নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন কক্ষপথের বিভিন্ন নামকরণ হয়, মানে কে এল এম এন ও পি এরকম ভাবে নামকরণটা যায়। এইবার জানাই যে প্রতিটা কক্ষে ইলেকট্রন সংখ্যা কিন্তু সীমিত, অর্থাৎ একটা কক্ষেই যদি সব ইলেকট্রনগুলি ধরে যায় বা সব ইলেকট্রনগুলি কুলিয়ে যায় তাহলে কিন্তু বাকি কক্ষপথগুলি কোনো রকম প্রয়োজন পড়তো না। কাজেই এইখানে এতগুলি ইলেকট্রন, অর্থাৎ এতগুলি কক্ষপথ আছে, তার মানে নিশ্চয়ই একটা কক্ষপথে সমস্ত ইলেকট্রনগুলি ধরবে না। তো এবার প্রতিটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সীমিত। এবার কোন কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে আমরা কিভাবে জানবো, অর্থাৎ কে কক্ষে কয়টি থাকবে, এল কক্ষে কয়টি থাকবে, এম কক্ষে কয়টি থাকবে, এটা কিভাবে জানবো। তো এটা জানার আমাদের একটা ফর্মুলা আছে, সেটি হলো 2n²। এটা ফর্মুলাটা হলো 2n²। এই 2n² ফর্মুলা দিয়ে আমরা কোন কক্ষে কতগুলি ইলেকট্রন আছে সহজেই বার করতে পারবো। যেখানে nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা। যদি বলা হয় যে কে কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টি, কে কক্ষ মানে কত, প্রথম কক্ষটি, তার মানে n এর মান হবে n = 1। তাহলে n এর জায়গায় যদি 1 বসিয়ে দেওয়া হয় তাহলে 1 এর স্কয়ার মানে 1 এবং 2 × 1 মানে 2, অর্থাৎ 2। তার মানে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকবে। একইভাবে যদি বলা হয় যে এম কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে, এম মানে কত, 1 2 3, অর্থাৎ 3 নম্বর কক্ষপথ, তাহলে n মানে আমার কত বসবে এখানে 3। তাহলে যদি বলা হয় যে এম কক্ষে কয়টি ইলেকট্রন রয়েছে, মানে 2 × 3², 3 মানে কত, 3² মানে কত, 3 × 3 = 9 × 2 মানে 18, অর্থাৎ 3 নম্বর কক্ষপথে, অর্থাৎ এম কক্ষপথে 18টি, সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে। তো বিষয়টি একবার প্রথম দিকে আরেকবার বুঝিয়ে বলি তোমাদের। দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা পরমাণুর একেবারে কেন্দ্রের অংশ, একেবারে ক্ষুদ্র অংশ, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস দুটি কণা রয়েছে, একটি প্রোটন এবং একটি নিউট্রন। এই প্রোটনগুলি হয় ধনাত্মক আধানগ্রস্ত এবং নিউট্রনগুলি নিস্তড়িত, অর্থাৎ কোনো আধানগ্রস্ত হয় না। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তিত হচ্ছে। ইলেকট্রনগুলি হয় ঋণাত্মক আধানগ্রস্ত। এই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমস্ত পরমাণুতেই সমান এবং এরা একই আধান বিশিষ্ট, কিন্তু এদের ধর্মটি আলাদা, অর্থাৎ প্রোটন হচ্ছে ধনাত্মক এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। এবার কোন কক্ষে কত ইলেকট্রন আছে জানিয়ে দিলাম। তো এইভাবেই একটা পরমাণুর গঠন আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। এবার আমি সাপোজ একটা দুই থেকে তিনটি উদাহরণের সাহায্যে এই জিনিসটাকে আর একবার ক্লিয়ার করে দেবো, যে কোনো পরমাণুর গঠন যদি আঁকতে দেয় বা গঠন তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় তাহলে তোমরা সেটা কিভাবে ব্যাখ্যা করবে। তো দেখো, দুটি উদাহরণ দেখাই। আমি একটা পরমাণু ধরে নিচ্ছি নাইট্রোজেন, অর্থাৎ N, যার প্রোটন সংখ্যা 7 এবং ভর সংখ্যা 14। এটিকে বলা হয় ভর সংখ্যা এবং এটিকে বলা হয় প্রোটন সংখ্যা। এবার দেখো, আমি বলেছিলাম যে প্রোটন সংখ্যা যতগুলি হবে ইলেকট্রন সংখ্যা ততগুলি, অর্থাৎ প্রোটন সংখ্যা যদি 7 হয়, মানে প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, তাহলে পি কে যদি 7 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা মানে ই দ্বারা যদি প্রকাশ করি ইও হবে 7। এইবার আমাদের কাছে দেখো প্রোটন সংখ্যা আছে, ইলেকট্রন সংখ্যা আছে, কিন্তু আমাদের কাছে নিউট্রন সংখ্যা নেই। তাহলে সেই নিউট্রন সংখ্যা যতক্ষণ আমরা বার করতে পারবো ততক্ষণ আমরা পরমাণুর গঠন আঁকতে পারবো না, অর্থাৎ পরমাণু মডেলটা তৈরি করতে পারবো না। তো নিউট্রন সংখ্যা কি করে বার করবো না, নিউট্রন ইকুয়াল টু, আমি এটাকে n দ্বারা প্রকাশ করছি, n ইকুয়াল টু কি করব না, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দেব, অর্থাৎ 14 - 7 ইকুয়াল টু 7। তার মানে এখানে নিউট্রন সংখ্যা হবে 7টি, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিলেই আমরা নিউট্রন সংখ্যা সহজেই পেয়ে যাব।
তো এখানে হচ্ছে নিউট্রন প্রোটন সংখ্যা হচ্ছে 7টি, ভর সংখ্যা হচ্ছে 7টি। তো N14 তো প্রথমেই আমরা এটাকে একটা কি করব না, এখানে একটা আমরা এঁকে নিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তো এই নিউক্লিয়াসের দেখো প্রোটন সংখ্যা আছে 7টি, মানে অর্থাৎ প্লাস দ্বারা আমরা প্রোটন চিহ্নকে প্রকাশ করছি। তো এই প্রোটন সংখ্যা কত আছে 7টি, এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 7টি, তার মানে এটাকে আমরা একটু ডিপ করে নিলাম। এটা হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা, এটাও আছে 7টি। এইবার আমরা কক্ষপথগুলি আঁকবো। আমরা জানি ইলেকট্রন সংখ্যাও 7টি, তো আমরা এটা কিভাবে আঁকবো? দেখো 7টি মানে কি, আমাদের প্রথম কক্ষে সর্বোচ্চ কটা ধরে, আমাদের প্রথম যে কে কক্ষে সর্বাধিক কটা ধরে, কে কক্ষে সর্বাধিক ধরে দুটো, তাহলে আমরা এখানে দুটি ইলেকট্রন এঁকে দেবো, একটা দুটো, এবং এগুলি কি নেগেটিভ, মানে অর্থাৎ ঋণাত্মক চিহ্নযুক্ত। তাহলে বাকি রইলো কয়টা? 5টা। আমার টোটাল ছিল 7টা, দুটি ইলেকট্রন প্রথম কক্ষে গেল এবং বাকি রইলো 5টা। তাহলে 5টি ইলেকট্রন নিশ্চয়ই দ্বিতীয়, আমরা তার আগে একটু জিনিস জেনে নেবো যে দ্বিতীয় কক্ষে, অর্থাৎ দ্বিতীয় কক্ষে কয়টি সর্বোচ্চ ইলেকট্রন ধরে না, 2 × n² মানে হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় কক্ষ, তাহলে 2, তাহলে 2 × 4 × 2 ইকুয়াল টু হচ্ছে 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষে আমাদের সর্বাধিক 8টি ইলেকট্রন ধরে। তাহলে আমাদের কাছে 5টি ইলেকট্রন আছে, তার মানে নিশ্চয়ই আমাদের দ্বিতীয় কক্ষে থেকে যাবে। তাহলে এখানে দ্বিতীয় কক্ষ যদি হয়, তাহলে সেখানে আমরা 5টি ইলেকট্রন আরামসে লিখতে পারি, 1টা 2টো 3টে 4টে 5টা, এবং সবগুলি হবে নেগেটিভ চিহ্ন। তো এরকম ভাবেই হবে একটা নাইট্রোজেন পরমাণুর গঠন। আর একটা দেখিয়ে দিচ্ছি আমি অক্সিজেন পরমাণুর গঠন। দেখো অক্সিজেনের ভর সংখ্যা হয় 16 এবং প্রোটন সংখ্যা হয় 8, প্রোটন সংখ্যা হয় 8টি এবং ভর সংখ্যা হয় 16টি। তো প্রোটন সংখ্যা হচ্ছে 8টি, এবং তাহলে প্রোটন সংখ্যা গেলে ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 8টি। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? ইকুয়াল টু 16 - 8 ইকুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা 3টি পেয়ে গেলাম। এবার কি করব? প্রথমে আমরা একটা নিউক্লিয়াস আঁকলাম। এই নিউক্লিয়াসে দেখো প্রোটন সংখ্যা কত বলেছে? 8টা, তাহলে প্লাস চিহ্ন দিলাম। এই প্লাস চিহ্ন কয়টি হবে? 8টা, ছোট্ট করে এখানে একটা 8 লিখে দিলাম। এবং নিউট্রন সংখ্যা কয়টা বলেছে? এখানে 8টা, তাহলে এটা একটু ডিপ করে দিলাম এবং পাশে লিখে দিলাম 8, অর্থাৎ 8টি প্রোটন এবং 8টি নিউট্রন। এইবার দেখো ইলেকট্রন আছে আমাদের 8টি, তাহলে আমরা জানি প্রথম কক্ষে দুটি সর্বোচ্চ, তাহলে এখানে আমরা প্রথম কক্ষটা এঁকে নিলাম এবং সেখানে দুটি ইলেকট্রন এঁকে দিলাম, দুটি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চিহ্নযুক্ত। বাকি রইল আমাদের 6টি, টোটাল ছিল 8টি এবং তারপরে রইল 6টি। তাহলে আমরা জানি দ্বিতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, তাহলে নিশ্চয়ই 6টি ইলেকট্রন ওইখানে আরামসে থেকে যাবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় কক্ষটা আঁকলাম এবং সেখানে 6টি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এবং সবকটি হবে নেগেটিভ। তাহলে এখানে 6টা ইলেকট্রন ক্লিয়ার। তো এইভাবে কোনো পরমাণু গঠন আমরা, তো তোমরা যারা আছো তারা অবশ্যই, যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো তারা অবশ্যই তোমাদের টেক্সট বই থেকে তোমাদের প্রিপারেশন নিতে পারো, প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন পরমাণুর গঠন তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখান থেকে যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো পরমাণুর গঠন তোমাদের করতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তার সম্পূর্ণ সমাধান তোমাদের করে দেওয়ার। এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ধন্যবাদ।